আসসালামু আলাইকুম। আমি তাহনি কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট রিভিউ নিয়ে। কুয়েটের যে আমাদের 15টা 16টা সাবজেক্ট আছে, সেইগুলা বাইরের দেশে জব কেমন এবং দেশে জব কেমন, জব সেক্টরগুলা কেমন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো যে আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করছি, ঠিক আছে। দেখো যে এদিকে রাখছি 1 নম্বরে সিএসসি রাখছি, 2 নম্বরে ট্রিপলি, ইসি, তারপর ইএসি। এগুলাকে কি জন্য আলাদা করছি? দেখো যে ইসি এবং ইএসি এগুলো হচ্ছে ট্রিপলিরই সাবজেক্ট, ঠিক আছে। এইগুলা ট্রিপলির অনেক কোর্সের সাথে এগুলোর মিল আছে, বুঝছো। এইসব পরেও ট্রিপলির অনেক জব সেক্টরে যাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখো মেকানিক্যালের মধ্যে আমরা রাখছি মেকানিক্যাল, তারপরে এমটি, আইএম, কেমিক্যাল, এমএসসি, টেক্সটাইল, তারপর লেদার, এগুলো রাখছি। তারপর সিভিলের মধ্যে বিএসএম, আর্কিটেকচার, মানে এগুলো ডিজাইন রিলেটেড কাজ, দেশে এবং বাইরে ভালো স্কোপ আছে। তারপরে বিএমইটাকে আমরা আলাদা রাখছি, ঠিক আছে। এখন দেখো যে আমরা ফার্স্টে সিএসসি নিয়ে কথা বলি, সিএসসি জব সেক্টর নিয়ে, ঠিক আছে। আমি অনেক অ্যানালাইসিস করে একটা রাফ শিট বানাইছি, সেই জায়গায় আমরা দেখবো যে আসলে এগুলার দেশে এবং বাইরে জব সেক্টর কিরকম। তো দেখো যে সিএসসির ক্ষেত্রে যদি বলি বাংলাদেশে জব সেক্টর, হ্যাঁ, বাংলাদেশে জব সেক্টর কিরকম, হ্যাঁ, সিএসসির ক্ষেত্রে। তো দেখো যে বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এবং আইটি কোম্পানি যেগুলো আছে সেইগুলাতে তোমার সিএসসি ইঞ্জিনিয়ারদের নেই, ঠিক আছে। তো দেখো যে আমি ফার্স্টে রাখছি, এখানে কিছু লিখছি যে গভর্নমেন্ট আইটি সেক্টর, আইটি কোম্পানি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখানে লিখতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইটে একটা আছে, তারপর আইটি সেক্টরে, তারপর গভর্নমেন্ট আইটি সেক্টরে, গভর্নমেন্ট আইটি সেক্টরে এর একটা প্রভাব আছে, বুঝছো। এছাড়াও আরো অনেক, ঠিক আছে। এইগুলা হচ্ছে চিফ চিফ মানে প্রধান যে সেক্টরগুলো ওইগুলা লিখছি। এছাড়াও আরো অনেক স্কোপ আছে সিএসসি। এরপরে বাইরের দেশের ক্ষেত্রে দেখো, বাইরের দেশে আমাদের আউটার ওয়ার্ল্ড, যেটা আউটার ওয়ার্ল্ড এর ক্ষেত্রে তোমার সিএসসি থেকে গুগলে যায়, মাইক্রোসফটে যায়, আরো অনেক জায়গায় ইন্টেল, এগুলাই যায়। গুগল, মাইক্রোসফট, তারপরে ইন্টেল, এই ধরনের টেক কোম্পানিগুলোতে তোমার সিএসসি যায়। আশা করি সিএসসির যে বাংলাদেশের জব সেক্টর এবং বাইরের জব সেক্টর এটার বিষয়ে তোমরা ভালোভাবে জানতে পারছো, ঠিক আছে। তো দেখো যে আমি কি বলছিলাম, লাইভ ক্লাস নিব। হ্যাঁ, লাইভ নিলে তোমরা অনেক কোশ্চেন করলে অনেক কিছু অ্যান্সার দেওয়া যায়। কিন্তু দেখো যে এই ক্লাস নিচ্ছি, ক্লাসে আমি যেটুকু ব্যাখ্যা করবো এর বাইরে তো তুমি বুঝতেও পারছো না। যাই হোক, তোমরা কমেন্টে জানাবা তোমাদের পোলের অ্যান্সার অনুযায়ী। পোলে দেখলাম যে 50%, প্রায় 50%, যে লাইভ ক্লাসও নেন আবার ইও নেন। তো সব মিলাই এখন এই ক্লাস নিলে এইটুকুই আমাদের, মানে এটা তো লাইভ ক্লাস না যে এত ব্যাখ্যা করব। তো এইটুকু দেখো যে এইগুলা মানে সবচেয়ে চিফ চিফ প্রধান যে সেক্টরগুলো ওইগুলোর নাম খালি উল্লেখ করব এই ভিডিওতে। তো দেখো যে বাংলাদেশে এগুলা আউটারে তো বুঝতেই পারছো সিএসসির কিরকম দাপট। তারপরে এআই ইঞ্জিনিয়ার, তারপরে ডেটা অ্যানালিস্ট, এগুলা সব কিছু তোমার সিএসসির মধ্যে, ঠিক আছে। ডেটা অ্যানালিস্ট, এআই ইঞ্জিনিয়ার, তারপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সব কিছু আছে এর মধ্যে সিএসসির মধ্যে। তো সিএসসিটা গেল। এরপরে এই যে ইসি, ট্রিপলি, আর হচ্ছে ইএসসি, এই তিনটার বিষয়ে আসি। তো এই ক্ষেত্রে আমি ফার্স্টেই বলে নিই যে সিএসসির যে এই জব সেক্টর তো বললামই, এছাড়াও পিএইচডি এবং এমএসসি করার জন্য তোমরা 15 থেকে 16টা মানে 10 থেকে 15টা সাবজেক্টে তোমরা পিএইচডি অথবা এমএসসি করতে পারবা, বিভিন্ন ধরনের। ওইটা তো এখন লিখে বোঝানো যাবে না, এই হচ্ছে লাইভ ক্লাস করলে তখন ওইগুলো ব্যাখ্যা করা যাইতো। তো এটা গেল। তারপর ট্রিপলির ক্ষেত্রে বাংলাদেশে জব সেক্টরগুলো দেখো। বাংলাদেশের জব সেক্টরগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পাওয়ার সেক্টর, বিভিন্ন পাওয়ার সেক্টরে যাইতে পারবা। পাওয়ার সেক্টর, তারপর পাওয়ার সেক্টরের মধ্যে কি কি রয়েছে? ডিপি, মানে বিপি, ডিবি, এটার নাম শুনছো কিনা এটা বলো। বিপি, ডিবি, এটার ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা এই জাতীয় পাওয়ার সেক্টর রিলেটেড কাজে তোমার হচ্ছে
ইসি, মানে ট্রিপলি, তারপর ইসি, ইএসি, 3 জায়গায় থেকেই যাইতে পারবে। তারপর কি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এইসব জায়গায় যাইতে পারবে। তাছাড়াও আর কি কি আছে, আরইবি, আরইবি নাম শুনছো, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, ঠিক আছে, তো আরইবিতে যাইতে পারবে। আরইবিতে পাওয়ার সেক্টর, বিপি, ডিপি, তারপরে আরইবি এইগুলাইতে যাইতে পারবে। এছাড়াও আরো আছে পিজিসিবি, মানে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানিগুলোতে যাইতে পারবে, ঠিক আছে। এখানে লিখে রাখি, এগুলো হচ্ছে মানে প্রধান প্রধান যে সেক্টর সেগুলা। তো পিজিসিবি, পাওয়ার গ্রিড, তারপরে কোম্পানি অফ বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ হচ্ছে পিজিসিবি, ঠিক আছে। তো এটা তো গেল। এছাড়াও ট্রিপলির আরো অনেক স্কোপ আছে, যেরকম বাংলা লিঙ্ক, গ্রামীণ বা টেলিকমিউনিকেশন যে সাইট, এছাড়াও কি আছে, টেলিকমিউনিকেশন সাইটে তোমার কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন সাইটে ট্রিপলি, ইসি, ইএসি এর একটা প্রভাব আছে। তো এই ক্ষেত্রে আমি আগে তিনটা ওভারঅলটা ভিউটা বলে নিচ্ছি, এসে আলাদাভাবে ইসি এবং ইএসিটাও বলবো, ঠিক আছে। তো ভালোভাবে দেখো, এগুলো আছে দেশে। এরপরে অ্যাব্রোডে, বাইরের দেশে কিরকম স্কোপ আছে, তো বাইরের দেশে এটার স্কোপ এই সেমি, রোবোটিক্স, অটোমোবাইলে একটা ইফেক্ট আছে, তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি, রোবোটিক্স, তারপরে ইলেকট্রিক ভেহিকলস ইন্ডাস্ট্রিতে, এছাড়াও আরো অনেক জায়গায়, ঠিক আছে। এছাড়াও কি সেমিকন্ডাক্টরের যত ফিল্ড আছে সেই সব জায়গায় ট্রিপলি ইঞ্জিনিয়ার নেয়। এখন ট্রিপলি, ইসি এবং ইএসির মধ্যে পার্থক্য কি, দেখো ট্রিপলিতে যারা পড়ে, হ্যাঁ, তারা কিন্তু ইসি এবং ইএসি এই দুইটাতেও পিএইচডি করতে পারে, ঠিক আছে। ট্রিপলি থেকে প্রায় 10টা না 12 থেকে 15টা সাবজেক্ট আছে যেগুলোতে তুমি পিএইচডি এবং এমএসসি করতে পারবা। কিন্তু এই যে ইএসি, এটা হচ্ছে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এখান থেকে এই জব সেক্টরগুলো লিখলাম, ঠিক আছে। তবে এর মধ্যে অনেক সেক্টরে তুমি যাইতে পারবে না ইএসি আর ইসি থেকে, ঠিক আছে। কেন যাইতে পারবে না, কারণ ইএসি হচ্ছে তোমার হচ্ছে এনার্জি রিলেটেড। এই যে দেখো ট্রিপলির মধ্যে অনেক জায়গায় এনার্জি রিলেটেড আছে, বুঝছো, এনার্জি রিলেটেড আছে। তো ওই সব জায়গায় ধরো ট্রিপলি থেকে পড়লে যাইতে পারবা, ইএসসি থেকে পড়লেও যাইতে পারবা, কিন্তু পিএইচডি করার সময় তোমার খালি এই ইএসসি থেকে সায়েন্স মানে এনার্জি রিলেটেড যেগুলা ওইগুলাতে যাইতে পারবা। এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো তো এনার্জি রিলেটেড যাইতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই যে ট্রিপলি, ইসি এবং ইএসসির মধ্যে পার্থক্যটা কি। পিএইচডি করার ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যাবে, আর জব সেক্টরের ক্ষেত্রে তোমার এই জায়গায় এই যে এনার্জি রিলেটেড যত কাজকর্ম সেই সব জায়গায় যাইতে পারবে আর কি। তারপরে দেখো মেকানিক্যাল, এমটি, আইএম, কেমিক্যাল, এমএসসি, টেক্সটাইল এবং লেদার। তো এইগুলার দেশে এবং বাইরে কিরকম প্রভাব সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এই যে এই কয়টার বিষয়ে দেখো, যে দেশে বাংলাদেশে কিরকম প্রভাব আছে। বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যত সাইট আছে মেকানিক্যাল থেকে যাইতে পারে, ঠিক আছে। ওই যে বুটেক্সের অনেক কাজকর্ম আছে না, ওইসব সাইটেও তোমার মেকানিক্যাল থেকে নেওয়া হয়। তো এই জায়গায় কি প্রথমেই রাখতে পারো পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টে কিন্তু তোমার ট্রিপলি থেকেও যায় এবং মেকানিক্যাল থেকেও ভাস্ট পরিমাণ যায়, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট, তারপরে কি টেক্সটাইল, টেক্সটাইল সাইট। এছাড়াও আর কি কি আছে, এছাড়াও ম্যানুফ্যাকচারিং, তারপর অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, তারপরে অটোমোবাইল। এরপরে আর কি আছে, এছাড়াও আর আছে হচ্ছে তোমার গভর্নমেন্ট জব, ঠিক আছে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার মেকানিক্যাল থেকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো ওইসব সাইডে মেকানিক্যালের এই যে এইগুলা থেকে একটা প্রভাব পাবা, ঠিক আছে। তো এটা গেল দেশের ক্ষেত্রে। এরপরে অ্যাব্রোডে কিরকম প্রভাব আছে, অ্যাব্রোডে তো আলাদাভাবে বলার কিছু নাই, মেকানিক্যাল রিলেটেড সাবজেক্টগুলাই তোমার প্রথমেই কি ল্যাম্বরগিনি, তারপরে কি আছে হুন্দাই, তারপরে আর কি আছে এই ধরনের যে গাড়ির কোম্পানি বিএমডাব্লিউ, ঠিক আছে।
তারপরে আরো যত গাড়ির কোম্পানি আছে সেইগুলাতে তোমার মেকানিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলা এগুলা থেকে অনেক স্কোপ, বুঝছো। বাইরের দেশের মানে অ্যানালাইসিস করলে, বাইরের দেশের স্কোপ অ্যানালাইসিস করলে প্রথমে সিএসসি তারপরে মেকানিক্যাল, ঠিক আছে। বাইরের দেশের স্কোপ, মেকানিক্যালের স্কোপ অনেক বেশি বাইরের দেশে, ঠিক আছে। তো দেশে একটু কম, এটা সত্য। আর তোমার হচ্ছে এই যে দেশের ক্ষেত্রে প্রাইভেট আর গভর্নমেন্টের ক্ষেত্রেও একটা প্রভাব আছে। তো সবকিছু মিলে দেশে একটু কম থাকলেও বাইরে অনেক প্রভাব আছে। ল্যাম্বরগিনি তোমার যত ধরনের গাড়ির কোম্পানি, তারপরে রোবোটিক্স, রোবট বানানোর কোম্পানি, সবকিছুতে তুমি যাইতে পারবে মেকানিক্যাল থেকে। এখন দেখো যে মেকানিক্যাল আর এই সাবজেক্টগুলোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলোর পার্থক্য হচ্ছে মেকানিক্যাল তোমার মাদার সাবজেক্ট কেন বলা হয়, দেখো যে মেকানিক্যাল থেকে পড়ে পিএইচডি, পিএইচডি এবং এমএসসি, যেটাকে বলে এমএসসি পিএইচডি, এগুলা এমএসসি মাস্টার্স তারপরে পিএইচডি মানে রিসার্চের কাজকর্ম, এগুলা করা যাবে প্রায় এই যে এই সব সাবজেক্টগুলোতেই তুমি করতে পারবা মেকানিক্যাল থেকে পড়ে। কিন্তু এই যে আইএম থেকে পড়ে তুমি মেকানিক্যালে ব্যাক করতে পারবা না, ঠিক আছে। এইগুলা মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে দেখো যে টেক্সটাইল, এগুলা তো বুঝতে পারছো বাংলাদেশে যত টেক্সটাইল রিলেটেড কোম্পানি আছে সেই সব সেক্টরে টেক্সটাইলের একটা প্রভাব আছে। তারপরে লেদের কাজকর্ম, এইসবের ক্ষেত্রে লেদার ইঞ্জিনিয়ারিং এর প্রভাব আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে বাইরে মানে দেশে বাইরে দুই জায়গায় একটা প্রভাব আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আইএম তো বুঝতেই পারছো, প্রোডাকশন রিলেটেড কাজকর্ম, এটারও প্রভাব অনেক বেশি। তো এই ছিল আমাদের হচ্ছে মেকানিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো তার দেশে এবং বাইরে স্কোপ কেমন, ঠিক আছে। তো অনেকের হয় কি যে ইন্ডিভিজুয়াল, যেরকম এমএসসি সম্বন্ধে আমাকে ভালোভাবে ডিটেলসে বলেন, তো এইগুলো কোশ্চেন করবে, আমি কমেন্টে জানাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখো যে একটা ভিডিওর মধ্যে এত কিছু ডিটেলসে ব্যাখ্যা করা যায় না, বুঝছো। তো আমি খালি ওভারঅল ভিউটা তোমাদেরকে আলোচনা করছি, ঠিক আছে। আর মেকানিক্যাল থেকে পিএইচডি করা যায়, মানে পিএইচডি মেকানিক্যাল রিলেটেড সাবজেক্ট থেকে পিএইচডি করার স্কোপ কোনগুলাই, ফ্লুইড মেকানিক্স আছে, থার্মোডাইনামিক্স আছে, তারপরে এই ধরনের জিনিসগুলাই তুমি পিএইচডি করতে পারো, যেগুলো বেস্ট হবে, ঠিক আছে তোমার জন্য, এখান থেকে বলে দিলাম। তারপরে সিভিল, তো সিভিল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এই তিনটা সিভিলের মধ্যে রাখছি, কারণ কি এই তিনটাতেই ডিজাইন রিলেটেড কাজকর্ম। দেখো সিভিল, বিসিএম, আর্কিটেকচার, এগুলো হচ্ছে ডিজাইন রিলেটেড কাজকর্ম, ঠিক আছে। তবে সবচেয়ে বেশি ডিজাইনের কাজ হচ্ছে আর্কিটেকচারে, আর্কিটেকচারের মধ্যে ডিজাইনের কাজকর্ম বেশি। তো এই তিনটা রাখছি। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ইউআরপি, ঠিক আছে। এই চারটা হচ্ছে ডিজাইনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো এইটা চারটা নিয়ে আমি একবার আলোচনা করে দিই। যে আগে দেখো যে ইউআরপি নিয়ে অনেকেরই কোশ্চেন, ভাই ইউআরপি কিরকম। তো ইউআরপির হচ্ছে দেশে জবগুলা নিয়ে আলোচনা করি। বাংলাদেশে সিটি প্ল্যানিং অথরিটি, গভর্নমেন্ট প্ল্যানিং সেক্টর, এনজিও, ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্সি ফার্মে একটা ইফেক্ট আছে। তাছাড়া আর কোথায় আছে, সিটি প্ল্যানিং এ, সিটি প্ল্যানিং বলতে কি বোঝাচ্ছেন ভাই? সিটি প্ল্যানিং বলছে রাজুক, নাম শুনতো ঢাকার রাজুকের, রাজু হচ্ছে সিটি প্ল্যানিং নিয়ে কাজ করে, বুঝছো। তো ওই সব জায়গায় তুমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে পারো যদি রুয়েটের এই যে ইউআরপি থেকে পড়ো, ঠিক আছে। ইউআরপি একেবারেই তুচ্ছ সাবজেক্ট না, তুমি যদি ভালো মতো পড়তে পারো তাহলেও অনেক স্কোপ আছে, ঠিক আছে। তারপরে অ্যাব্রোডে অনেক, তারপরে এই জায়গায় লিখতে পারো এনজিও রিলেটেড অনেক কাজকর্মে তোমার হচ্ছে এই যে ইউআরপি থেকে নেওয়া যায়, ঠিক আছে। তারপরে আর কি কি আছে, আর আর বাইরের দেশে দেখো অ্যাব্রোডের ক্ষেত্রে, অ্যাব্রোডে স্কোপগুলো কীরকম। অ্যাব্রোডে প্রথম যে স্কোপটা আছে সেটা হচ্ছে আরবান প্ল্যানিং কনসালটেন্সি, আরবান প্ল্যানিং কনসালটেন্সি, আরবান প্ল্যানিং কনসালটেন্সি বা এই ধরনের যত স্মার্ট সিটি ডেভেলপমেন্ট মানে সিটি নিয়ে কাজকর্ম যতগুলো আছে সব ইউআরপি থেকে যাওয়ার একটা মানে স্কোপ আছে, বুঝছো। দেশে এবং বাইরে অ্যানালাইসিস করলে ইউআরপিও কিন্তু ভালো সাবজেক্ট, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর শেষ সাবজেক্ট মনে করে অনেকেই লাস্টে চয়েস দেয়, তবে এটা তুমি লাস্টের আগেও দিতে পারো, ঠিক আছে। লাস্টের আগে বলতে কোনটা, এই যে লেদার অথবা টেক্সটাইল, এই দুইটার আগে দিতে পারো ইউআরপি, এত খারাপ সাবজেক্টও না। তো এটা গেল। এরপরে আর্কিটেকচার নিয়ে আলোচনা করে। আর্কিটেকচার মূলত কি নিয়ে কাজ করে, দেখো যে ইন্টেরিয়র, ল্যান্ডস্কেপ, বিভিন্ন ডিজাইন নিয়ে আর্কিটেকচারের ক্ষেত্রে। ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র
ডিজাইন নিয়ে কাজ করে, এবং দেশে এবং এর বাইরে স্কোপটা কিরকম দেখো, যে দেশ স্কোপগুলোর মধ্যে প্রথমে আছে কি আর্কিটেকচার ফার্ম, আর্কিটেকচার ফার্ম, আর্কিটেকচার ফার্ম, আর কি কি আছে, তারপর রিয়েল এস্টেট কোম্পানি, তারপর ইন্টেরিয়র ডিজাইন সেক্টর, রিয়েল এস্টেট কোম্পানি, তারপরে আরো বিভিন্ন, যেমন গভর্নমেন্ট প্রজেক্টে আর্কিটেকচারের ডিমান্ড অনেক। তো এইগুলা দেশে এছাড়াও অনেক স্কোপ আছে আর্কিটেকচারের, বুঝছো? ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? একটা ডিজাইন ইঞ্জিনিয়ারের যে বেতন, সেটা তুমি এইভাবে করে এক্সপ্লেন করতে পারবে না। তো যাই হোক, আর্কিটেকচারে এই যে দেশের ক্ষেত্রে এইগুলা স্কোপ অনেক বেশি, ঠিক আছে? এটা গেল। আর বাইরের দেশে তো তোমার অহরহ, ঠিক আছে, আরবান ডিজাইন সেক্টর, তারপরে ইন্টেরিয়র ল্যান্ডস্কেপ ডিজাইন, সাস্টেনেবল বিল্ডিং ডিজাইন, এইগুলাতে তোমার আর্কিটেকচারের প্রভাব আছে। এখন বিএমইটাকে আমি আলাদা রাখছি কেন? এই ডিজাইন রিলেটেড কাজকর্ম কিন্তু তোমরা সিভিল বিএসএম এগুলো সেম, বুঝছো? যে এই ডিজাইন রিলেটেড মানে আর্কিটেকচারে যেরকম ডিজাইন রিলেটেড কাজ আছে, আর সিভিল আর বিএসএম এ কি কনস্ট্রাকশন গুলাও ইনক্লুডেড। বেশিরভাগ কনস্ট্রাকশন, ওরা খালি কনস্ট্রাকশন করবে, এরা ডিজাইন করবে, ঠিক আছে? তো কনস্ট্রাকশন রিলেটেড যত জব আছে দেশে, দেশে বিশেষ করে সিভিলের ক্ষেত্রে দেশে স্কোপটা অনেক বেশি, ঠিক আছে? দেশে স্কোপটা অনেক বেশি। আর বাইরের দেশে কি, বাইরের দেশেও স্কোপ আছে, বাইরের দেশেও স্কোপ আছে। কেন বলছি যে বাইরের দেশেও তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয়, তো বাইরের দেশেও স্কোপ আছে, কিন্তু দেশের তুলনায় বাইরের দেশে কম, ঠিক আছে? এই জন্য যদি দেশে থাকতেও কেবলমাত্র সিভিল আর বিএসএম বেটার, ঠিক আছে? হ্যাঁ, বিএম এর দেশে স্কোপ, বাংলাদেশে স্কোপ কিরকম? বিএমএ হচ্ছে রিসার্চ রিলেটেড কাজ, ঠিক আছে? তো দেখো যে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি রিসার্চের কাজকর্ম করার একটা সুযোগ আছে বিএমইতে। তবে এই ক্ষেত্রে মেডিকেলের বিভিন্ন কাজকর্ম ইনক্লুডেড হয়ে যায়, বুঝছো? তুমি হসপিটালের বিভিন্ন কাজকর্মে, হেলথ কেয়ারের টেকনোলজিতে তুমি বিএমই কে নিতে পারো যদি হেলথ কেয়ারে যাওয়ার ইচ্ছা হয়। তো দেখো যে বাংলাদেশের ক্ষেত্রে স্কোপ আছে হেলথ কেয়ার টেকনোলজি সেক্টরে, হেলথ কেয়ার টেকনোলজি সেক্টর, হেলথ কেয়ার টেকনোলজি সেক্টর। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রিসার্চ ল্যাব, রিসার্চ বিভিন্ন ল্যাবে এর একটা প্রভাব আছে। আর কি কি অ্যাব্রোডে কিন্তু এর আবার বিশাল প্রভাব, অ্যাব্রোডে বিএমএর অ্যাব্রোডে বিশাল একটা প্রভাব আছে। এর থেকে ধরো মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি এক নম্বরে হচ্ছে, মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে বায়োটেকনোলজি কোম্পানি, বায়োটেকনোলজি কোম্পানি। এছাড়াও আরো স্কোপ আছে বাইরের দেশে, ঠিক আছে, বিএমএ। তো এর থেকে পিএইচডি করা যায় কোন কোন জায়গায়? নিউরাল ইঞ্জিনিয়ারিং এ। নিউরাল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এটা নিয়ে আলোচনা করি। যে তোমার ব্রেনের নিউরন নিয়ে বিভিন্ন কাজকর্ম করতে পারবা, এছাড়াও তুমি হিউম্যান বডি নিয়ে তুমি রিসার্চ করবা, ঠিক আছে? এটা হচ্ছে বিএমএর অন্তর্ভুক্ত। ডাক্তাররা কি করে? ডাক্তাররা করে কি, যে শরীরের রোগ নির্ণয় করে সেটাকে সারানোর চেষ্টা করে। এখন বিএমই থেকে যারা পড়ে তারা হচ্ছে ধরো যন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের রোগ নির্ণয় করে কিভাবে মানে সেটার যন্ত্রের মাধ্যমে সলিউশন দেওয়া যায়, এটা নিয়ে কাজ করে। তো বিএমই সেক্টরটার প্রভাব ভবিষ্যতে অনেক বেশি বাড়বে, এটা আমি বলছি। কারণ দেখো যে এখন মানুষ যন্ত্রের উপর নির্ভরশীল বেশি হচ্ছে, তো যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয়টাও বাড়বে দিন দিন, ঠিক আছে? তো বিএমইটা ভালো চয়েস হতে পারে। তো এই ছিল একটা ওভারঅল একটা ভিউ, ঠিক আছে? আমি তো ভালোভাবে ব্যাখ্যা করতে পারলাম না পার সাবজেক্ট অনুযায়ী। তো তোমরা আমাকে কমেন্টে জানাবা যে কোন সাবজেক্টের বিষয়ে আরো কিছু জানতে চাও। আমি কমেন্টে তোমাদের দেশের এবং বাইরের এবং পিএইচডি করার যত স্কোপ আছে সবগুলা জানাই দিব, ঠিক আছে? আমার যতটুকু জানা আছে সেইটুক, মানে আমি তো কালকে রাত থেকে অ্যানালাইসিস করছি, ঠিক আছে?
অ্যানালাইসিস করে আমি একটা শিট বানাইছিলাম, ওইটা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর যাই হোক, যে যদি না বুঝে থাকো কোনো কিছু তাহলে কমেন্টে জানাবা, আর বেশি সমস্যা হলে লাইভে তো আসবোই 2-1 দিন পরে। আর আরেকটা বিষয়, এটা ছিল কুয়েটের সাবজেক্টগুলো। নেক্সট টাইম আমরা রুয়েট এবং চুয়েটের সাবজেক্টগুলোর দেশে এবং বাইরের দেশের ডিমান্ড কেমন এটা নিয়ে আলোচনা করবো।